সংখ্যা ছিল আর একটা চার্জ সে কি করছে ত্যাগ করছে, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা থাকবে 10টা। বিষয়টা কি বুঝে গেছে? এখন যদি ভাই ঘটনা অন্যরকম হয়, যেমন এরকম একটা ঘটনা হলো চার্জের পরিমাণটা অক্সিজেন 2- অর্থাৎ এই মাইনাস হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন সেখানে কয়টা থাকবে? সেক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন থাকবে, প্রোটন সংখ্যা কত ভাই অক্সিজেনের? অবশ্যই 8 আমরা জানি। প্রোটন সংখ্যা আর 2 অর্থাৎ দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে, দুইটা ইলেকট্রন গ্রহণ অর্থাৎ মাইনাস থাকলে এখানে কি হবে প্লাস, সেক্ষেত্রে 2 8 আর 2 কত হয় 10, তার মানে এখানে তার ইলেকট্রন কয়টা 10টা। বিষয়টা বুঝে গেছে? তার মানে কোনো একটা মৌল চার্জ নিরপেক্ষ হলে তার প্রোটন সংখ্যাই হচ্ছে তার কি ইলেকট্রন সংখ্যা, আর কোনো একটা মৌল চার্জ যুক্ত যদি হয়, চার্জ যুক্ত হওয়ার ক্ষেত্রে একবার ধনাত্মক হইতে পারে আর একবার ঋণাত্মক হইতে পারে। যখন ধনাত্মক হবে তখন বিষয়টা হবে, যখন ধনাত্মক হবে তখন প্রোটন সংখ্যা থেকে বিয়োগ করব, আর যখন ঋণাত্মক হবে তখন প্রোটন সংখ্যার সাথে যোগ করে যেটা পাবো সেটাই হচ্ছে তার কি ইলেকট্রন সংখ্যা। পরবর্তীতে আসি নিউট্রন সংখ্যা। আচ্ছা, নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আমরা ভর সংখ্যার একটা সংজ্ঞা একটু আগেই পড়ে আসছি। ভর সংখ্যা কাকে বলছিলাম আমরা? কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে কি ভর সংখ্যা। আর ভর সংখ্যাকে আমরা প্রকাশ করছিলাম এ দ্বারা, সেখানে আমরা এইরকম একটা সমীকরণ পাই। আর নিউট্রন সংখ্যাকে অবশ্যই এ দ্বারা প্রকাশ করা হয়, এটা আর বলার বাকি রাখে না। আর এখানে আমরা সহজেই একটা সমীকরণ অর্থাৎ সমীকরণের মাধ্যমে যদি বলি, সেটা এ অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করি সেটা কি হয়ে যায় নিউটন সংখ্যা। বিষয়টা কি বুঝে গেছে? এখন এই সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করলে তোমাদের যেটা মনের ভিতর কনফিউশন বা একটা সংকোচবোধ কাজ করতেছে সেটা দূর হয়ে যাবে। প্রথম প্রবলেম এগুলো রাখলাম আমি। প্রথম প্রবলেমটা হচ্ছে এরকম, যেমন হিলিয়াম 4-2। আচ্ছা, এই যে হিলিয়াম, এই যে এটা হচ্ছে কি ভর সংখ্যা, তার মানে হিলিয়ামের ভর কত 4, হিলিয়ামের ভর 4, তার মানে a এর মান হচ্ছে কত 4, আর এটা হচ্ছে কি তার প্রোটন সংখ্যা অর্থাৎ p এর মান কত 2, তার মানে ভর সংখ্যা 4 প্রোটন সংখ্যা 2, তাহলে নিউটন সংখ্যা কত হবে? নিউটন সংখ্যা বাহির করার জন্য একটা সমীকরণ আমি বলছিলাম যে এর থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন সংখ্যা আসে। তার মানে আমি যদি নিউটন সংখ্যা বাহির করতে যাই 4 - 2 করলে নিউটন সংখ্যা কত আসে 2 আসে। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কি যে 118টা মৌলের মধ্যে মাত্র একটা মৌলের নিউটন সংখ্যা নাই, সেইটা কি? সেটা নিশ্চয়ই তোমরা যদি জেনে থাকো তাহলে তো ভালোই, তো না জেনে থাকলে জেনে নাও। সেটা হচ্ছে হাইড্রোজেন। একমাত্র হাইড্রোজেনের কি নাই নিউটন সংখ্যা নাই, কারণ হাইড্রোজেনের আমরা যদি লক্ষ্য করি যে দেখা যায় এরকম হাইড্রোজেনের 1 অর্থাৎ ভর সংখ্যা 1 পারমাণবিক সংখ্যা 1, আর আমরা জানি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে কি পাবো আমরা নিউটন সংখ্যা। তার মানে ভর সংখ্যা থেকে আমরা যদি এই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বিয়োগ করি সেটা কত হয় 0, তার মানে নিউটন সংখ্যা শূন্য কার হাইড্রোজেনের। প্রশ্ন আসবে নিচের কোনটি নিউটন সংখ্যা নাই? অবশ্যই কি হাইড্রোজেন। এখন আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি, সেটা কি যেমন অক্সিজেনের কথা বলি। অক্সিজেন হচ্ছে কত 16, ভর হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা 8 এবং সে দুইটা চার্জ গ্রহণ করছে। এখন বলেন তো দেখি ভর সংখ্যা কত হবে? ভর A = 16 আর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত হবে 8। আর ইলেকট্রন সংখ্যা কি দ্বারা প্রকাশ করা? ইলেকট্রন সংখ্যা কত হবে? আমি বলছিলাম যে কোনো একটা মৌলে যদি চার্জ নিরপেক্ষ হয় অর্থাৎ তার মধ্যে যদি কোনো চার্জ বিদ্যমান না থাকে, সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা তার কি হবে? তার প্রোটন সংখ্যাই হয় তার ইলেকট্রন সংখ্যা। কিন্তু এখানে কি এটা চার্জ নিরপেক্ষ? অবশ্যই এটা চার্জ নিরপেক্ষ নয়, এটা চার্জ যুক্ত একটা মৌল। চার্জ যুক্ত, তার মানে সে দুইটা ইলেকট্রন কি করছে নিজের দিকে নিছে, তার মানে সে গ্রহণ করছে ইলেকট্রনটা। আর গ্রহণ করার ফলে বলছিলাম আমি যারা গ্রহণ করবে অর্থাৎ নেগেটিভ থাকলে কি হয় প্রোটন সংখ্যা এখানে কি ছিল 8, যেহেতু নেগেটিভ আছে এখানে পজিটিভ হবে, অর্থাৎ দুইটা ইলেকট্রন গ্রহণ, আগে ছিল 8টা ইলেকট্রন, আরো দুইটা ইলেকট্রন সে কি করছে নিজের দিকে নিছে অর্থাৎ নিজে গ্রহণ করছে, সেজন্য 8 আর 2 কত হবে 10টি ইলেকট্রন। তার মানে ভর সংখ্যা হচ্ছে 16, প্রোটন সংখ্যা হচ্ছে 8, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো লক্ষ্য করো দেখা যাবে অবজেক্টিভে এই ধরনের কোশ্চেনও দিতে পারে, যদিও বা 2021 সালে স্টুডেন্টদের অবজেক্টিভ হওয়ার একটা পসিবিলিটি আছে যে শুধু অবজেক্টিভ হবে, এখনো কিন্তু শিওর ভাবে বলেনি, তবে হওয়ার সম্ভাবনা এরকম আছে যে শুধু অবজেক্টিভই পরীক্ষা হতে পারে। তারপর এটা গেল তোমার ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যার গণনা। এবার আসি
পারমাণবিক ভর। আমরা দেখবো যে পরমাণুতে আমরা কি কি পাইছিলাম, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, ইলেকট্রন, প্রোটন আর একটা আছে কি নিউট্রন। আর ইলেকট্রনের যে ভরটা সেটা এই প্রোটন বলো আর নিউট্রন বলো, অর্থাৎ এই প্রোটন বা নিউট্রনের 1/1840 অর্থাৎ এককে যদি আমরা 1840 দ্বারা ভাগ করি যে 1 ভাগ হবে, সেটা হচ্ছে কি ইলেকট্রনের ভর। এই ইলেকট্রনের ভরটাকে এত ছোট যে যেটা মানে কল্পনা করা হয় না, গ্রহণ করা হয় না। অর্থাৎ একটা যে পরমাণুর যে ভর, সেই ভরটা এই প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার ভরটাই হচ্ছে কি ওই পরমাণুটার ভর। ইলেকট্রনের ভর অতি নগণ্য বিধায় এটাকে গ্রহণ করা হয় না। এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের যে ভর, সেই ভরটা একটু আগেই আমরা বলে আসছি যে এর ভরটা 1.67 গুণন 10⁻⁻24 গ্রাম। আচ্ছা দেখো, এই 6-7 এদের মধ্যে অল্প একটু পার্থক্য থাকে, সেই পার্থক্যটা আমরা নাও হতে পারে। এখন এদের মধ্যে এই যে এককটা, এই যে এদের যে ভরটা, সেই ভরটা এত বড় না লিখে এটাকে সংক্ষেপে 1 AMU বলা হয়। অর্থাৎ এই AMU এটার একটা পূর্ণাঙ্গ রূপ আছে, সেটা হচ্ছে কি অ্যাটমিক মাস ইউনিট। অর্থাৎ 1 AMU মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এটা হচ্ছে কি প্রোটন এবং নিউট্রন সংখ্যার একটা গণনার একক। যেমন আমি যদি তোমাকে বলি যে এরকম অক্সিজেনের যদি কথা বলি, অক্সিজেন কত 16 আর 8। আচ্ছা এখানে দেখো তো দেখি, এই যে অক্সিজেনটা আছে, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা কত 8। এই 8টাকে কি লেখা হয় AMU, অর্থাৎ এই অ্যাটমিক মাস ইউনিট। এই অ্যাটমিক মাস ইউনিটটা লেখার প্রয়োজন হয় না বিধায় আমরা শুধু প্রোটন সংখ্যাটাকেই লিখি P = 8 দ্বারা। আবার যদি আমরা এটা নিউটন সংখ্যাটা নির্ণয় করতে যাই, আমরা একটু আগে শিখে আসছি নিউটন সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়, 16 - 8 অর্থাৎ এখানে কত আসতেছে 8। এই নিউটন সংখ্যাকেও AMU দ্বারা নির্ণয় করা হয়। অর্থাৎ এই AMU আর এই AMUটা আমরা লেখি না বিধায় এজন্য আমাদের লিখি না এবার লেখার প্রয়োজন হয় না, এজন্য এটাকে গ্রহণ করা হয় না। আবার আমরা একটু আগে বলে আসছি এই দুইটার যোগফল হচ্ছে কি 8 + 8, এই দুইটার যোগফল হচ্ছে কি ভর সংখ্যা। এটাই হচ্ছে কি ভর সংখ্যা। এই যে পারমাণবিক ভরটা বুঝে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এটা যে ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ক্লোরিনের পারমাণবিক ভর কত, অবশ্যই 35.5। আচ্ছা 35.5 হচ্ছে তার পারমাণবিক ভর। তাহলে আমরা জানি এটার কত পারমাণবিক সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত, অবশ্যই 17। আচ্ছা এটার নিউটন সংখ্যা তাহলে কত আসতেছে 35.5 - 17, যেটা আসতেছে কত 17 18.5। আচ্ছা 18.5 এটা কি নিউটন সংখ্যা হওয়া সম্ভব? আসলে ভগ্নাংশ নিউটন সংখ্যা হওয়া সম্ভব না। তাহলে এটা কিভাবে আসলো? এখন প্রশ্নটা হচ্ছে তখনই যে এইটা আসার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভরটা এখান থেকে আসছে। আসলে তুমি যদি 1 থেকে 118টা মৌলের দিকে তাকাও, দেখবা যে প্রায় মৌলগুলোর পারমাণবিক যে ভরটা সেটা ভগ্নাংশ আকারে আসছে। আসলে ভগ্নাংশ আকারটা আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরটা বোঝার আগে একটু পিছনে চলে যায়, সেটা হচ্ছে কি আইসোটোপ। আইসোটোন, আইসোবার এই সম্পর্কে তোমরা পিছনে দেখতে পারবা, তোমাদের বইয়ের শেষে মানে তোমার এই অধ্যায়ের শেষে দেওয়া আছে। আইসোটোপটা কি জিনিস, যে কোনো মৌলের প্রোটন সংখ্যা যদি সমান হয় এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয়, কোনো মৌলের ভর সংখ্যা ভিন্ন এবং প্রোটন সংখ্যা কি থাকবে সমান। প্রোটন সংখ্যা সমান হওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে কি আইসোটোপ। এখন এটা মনে রাখার কৌশল আছে, দেখো তো আইসোটোপের সর্বশেষে কি আছে, ক আছে, তার মানে এদের প্রোটন সংখ্যা সমান হবে। আইসোটোনের ক্ষেত্রে কি হবে, নিউটন সংখ্যা সমান হবে, বাকিগুলো আলাদা হবে অর্থাৎ ভিন্ন ভিন্ন হবে। আর
আইসোবারের ক্ষেত্রে ভর সংখ্যাটা সমান হবে এবং বাকিগুলো আলাদা হবে। আমি একটু বুঝাই, আইসোটোপ গেল, আইসোটোন আর আইসোবার। কোন মৌলের প্রোটন সংখ্যা সমান এবং নিউট্রন সংখ্যা ভর সংখ্যা অসমান হলে সেটা হবে আইসোটোপ। কোন মৌলের নিউটন সংখ্যা যদি সমান হয় এবং প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি আলাদা হয় সেটা হবে নিউটন সংখ্যা। আর কোন মৌলের ভর সংখ্যা যদি সমান হয়, প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা যদি আলাদা হয় সেক্ষেত্রে সেটা হবে আইসোবার। দেখো প্রোটন সংখ্যার ক্ষেত্রে মানে প্রোটন সংখ্যা সমান হবে, নিউটন সংখ্যার ক্ষেত্রে নিউটন সংখ্যা সমান হবে, ভর সংখ্যার ক্ষেত্রে ভর তার মানে ভরের ক্ষেত্রে আছে, তার মানে এটা কি থাকবে, ভর সংখ্যা সমান হবে। এখন যাই হোক, আমাদের মূল আলোচনা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর। সেটা যেমন দেখো ক্লোরিন 17, ক্লোরিন 37, 17। অর্থাৎ প্রকৃতিতে আমরা ক্লোরিনকে এইভাবে পাই, প্রকৃতিতে আমরা ক্লোরিনকে এই অবস্থায় পাই। অর্থাৎ আমরা পারমাণবিক ভর কিভাবে, আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করব, আমরা চেষ্টা করে দেখব যে প্রকৃতিতে ওই মৌলটাকে আমরা কিভাবে পাই। প্রকৃতিতে ওই মৌলটাকে আমরা এই দুইটা আইসোটোপে পাই। তার মানে আইসোটোপ কেন হলো, দেখো তাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, সেটা হচ্ছে আইসোটোপ। আর এদের যদি আমরা নিউটন সংখ্যাটা তোমরা বাইরে করি, দেখো যে এদের নিউটন সংখ্যাটাও কি হবে, অসমান হবে। তার মানে প্রোটন সংখ্যা সমান হওয়ার কারণে এদের কি আইসোটোপ বলা হলো। আর আমরা এটা প্রকৃতিতে এটা পাওয়া যায় 75%, আর এটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। তোমাদের এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছুই কারণ নাই, কারণ তোমাদের এই পার্সেন্ট যখন আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলবে তখন অবশ্যই পার্সেন্টেজটা ওরা প্রশ্ন দিয়ে দেবে। আর এটা অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট বলা চলে। আর বিশেষ করে যারা 2021 সালের পরীক্ষার্থী তাদের জন্য তো এটা একবারে খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যেহেতু শর্ট সিলেবাস, তোমাদের শর্ট সিলেবাসের প্রশ্নটা বেশি হবে, তার মানে এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। যাই হোক, এই যে 75% আর 25%, এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভরটা আমরা যদি দেখি, আপেক্ষিক পারমাণবিক ভর তোমাদের বইয়ে একটা সূত্র দেওয়া আছে, সেখান থেকে সূত্রটা দেখলে দেখতে পারো তুমি। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে কি, ওই মৌলের ভর সংখ্যা এবং প্রকৃতিতে এটা কত পার্সেন্ট পাওয়া গেছে 75% যোগ এই মৌলের ভর সংখ্যা, এটা প্রকৃতিতে কত পার্সেন্ট পাওয়া গেছে গুণন 25%। এটা যেহেতু পার্সেন্টেজে আছে অবশ্যই 100 দ্বারা কি হবে, ভাগ হবে। অর্থাৎ এটা হিসাব করে দেখো অবশ্যই এটা কত আসতেছে 35.5, এটা এই যে আণবিক ভর পারমাণবিক ভর আসতেছে। বিষয়টা বোঝা গেছে নিশ্চয়ই। অর্থাৎ আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, অর্থাৎ যে পরিমাণ ভর সংখ্যা এবং কত পরিমাণ প্রকৃতিতে পাওয়া যায়, যে পরিমাণ ভর সংখ্যা এটা কত পরিমাণ পাওয়া গেছে সেটাকে আমরা 100 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে কি তার আপেক্ষিক পারমাণবিক ভর। তো এখান থেকেই ভগ্নাংশটা আসে। আর বেশিরভাগ মৌলগুলোই ভগ্নাংশ পাওয়া যায়। আসলে ভগ্নাংশ তখনই আসে এটা কত পার্সেন্ট আসলে প্রকৃতিতে পাওয়া যায় সেটার উপরই নির্ভর করে। পরবর্তী টপিক সেটা হচ্ছে কি আণবিক ভর। আসলে আণবিক ভর সম্পর্কে তেমন কিছু বলার নাই, তোমরা নিশ্চয়ই জানো যে আণবিক ভরটা আমি যদি একদম সহজভাবে বলি সেটা হচ্ছে কি, আমি প্রথমে সহজ একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি H2O। আচ্ছা, H2O এর আণবিক ভর নির্ণয় করব। এখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1। এখানে কয়টা আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু আছে। দুইটা হাইড্রোজেন পরমাণু থাকার কারণে এটা 2 দ্বারা গুণ হবে এবং যোগ হবে অক্সিজেনের পারমাণবিক ভর কত, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। এটা যদি আমরা ক্যালকুলেট করি দেখা যায় 18। অর্থাৎ পানির আণবিক ভর কত 18। আর একটা তোমাদের বইয়ে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা যদি এর আণবিক ভর দেখি, হাইড্রোজেনের আণবিক কত, আমরা এই যে ভর সংখ্যা কত 1 এবং আছে কয়টা, এখানে 2টা যোগ এখানে সালফারের ভর সংখ্যা হচ্ছে 16। এখানে আছে কয়টা, যার সাথে কিছু নেই সেটা একটা 1, এখানে 1 গুণ অবস্থায় আছে। আর অক্সিজেন আছে কয়টা, 4টা, অর্থাৎ অক্সিজেন হচ্ছে 16 গুণন 4। বিষয়টা কি বোঝা গেছে? অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা পরমাণুর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা কি করতে হবে আমাদের, যেমন এটা একটার জন্য এটা একটা, এটা একটার জন্য এটা একটা,
আর এইটা একটার জন্য এইটা একটা। আমরা এটা ক্যালকুলেট করে দেখো।